2026-এর নির্বাচনে তৃণমূল বিজেপি একটা সাবজেক্ট তৈরি করতে চাইছে যাতে এসআইআর এর ওপরেই নির্বাচনটা বৈতরণীটা পার করানো যায়। তৃণমূল চাইছে তাদের যে ভোট ব্যাংক, ছাপ্পার ভোট ব্যাংক, মৃত ভোটারের ভোট ব্যাংক, এক্সপায়ার ভোটার, ট্রান্সফার ভোটার, যাদের নাম বাদ চলে যাওয়ার কথা তাদের বাদ না দিয়ে ডায়মন্ড হারবার মডেল, যে মডেলে 800-র ওপর বেশি বুথে 100%। নমস্কার, আপনারা দেখছেন নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব KTV বাংলার পর্দায়। এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত, আপনারা প্রত্যেকে জানেন। এসআইআরই বোধহয় এই মুহূর্তে পুজোর পর, মানে ভোট পুজো শুরু হচ্ছে, পুজোর পর, দুর্গা পুজো, কালী পুজোর পর ভোট পুজো এখন সব থেকে বড় উৎসব, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব বলা যায়। এবং সেই শ্রেষ্ঠ উৎসবে এসআইআর নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। শাসক দল বলছে রক্তগঙ্গা বইয়ে দেবে, শুধু তাই নয়, চোখ খুবলে নেবে। আবার বিরোধী দলরা বলছে, প্রধান বিরোধী দল বলছে এসআইআর না হলে ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন হবে দরকার পড়লে। এবং দুজনই, অর্থাৎ বিরোধী দলের মধ্যে প্রধান বিরোধী দল এবং শাসক দল বলছে বাম ফ্রন্ট অপ্রাসঙ্গিক, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। কংগ্রেসের সঙ্গে জোট হোক না হোক এলিউড হয়ে গেছে, মানে এখন এই মুহূর্তে আর নেই। এটাই হচ্ছে তাদের মেইন স্টেটমেন্ট। আপনারা শুনেছেন, দেখেছেন, যারা যারা এসছেন আমাদের এই অনুষ্ঠানে, সব দলের, শাসক দলের, বিরোধী দলের প্রতিনিধিরা, মুখপাত্ররা এসছেন। আজকে আমরা বামফ্রন্টের মুখপাত্র এবং সিপিআই নেতা সৈকত গিরি আমার বাদিকে বসে আছেন, আমাদের আজকের পর্বের অতিথি। বামফ্রন্টের এক্স্যাক্ট কী হতে যাচ্ছে, এবং আপনারা প্রত্যেকে জানেন যে সৈকত কিন্তু 2021 সালে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আপনাদের মনে আছে, নন্দীগ্রামের একদম লাগোয়া জায়গা। সেখানকার এই মুহূর্তে কি রাজনৈতিক পরিস্থিতি? মেদিনীপুর দিকে কিন্তু আমাদের প্রত্যেকের ফোকাস। শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর, তার মধ্যে 16টা আসন আছে সেখানে, আপনারা জানেন। তাহলে সেখানে কি হতে যাচ্ছে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। সৈকত, তোমাকে KTV স্টুডিওতে স্বাগত এবং নীতি নির্ণয় দুর্নীতি। একদম, আপনাদের দর্শকদেরও দীপাবলি চলে গেছে, ভাতৃতৃতীয়া চলে গেল একদিন আগে। একদম সমস্ত কিছু উৎসবের শুভেচ্ছা। আগামী দিনে নিশ্চিতভাবে আপনি বললেন ভোট উৎসব, আগামী দিনে এই ভোটের গণতান্ত্রিক যে লড়াই, গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসবের জন্য আগাম শুভেচ্ছা রইল। একদম না। আমার প্রথম প্রশ্ন এসআইআর নিয়ে, তোমাদের স্ট্যান্ড আমি পরে আসবো, কিন্তু শাসক দলের এত আতঙ্ক, এখানে শাসক দলের মুখপাত্র এসেছিলেন, আগের পর্বেই তাকে দেখেছেন, সাধারণ সম্পাদক এসেছিলেন, এত আতঙ্ক কিসের? দেখুন, মূলত এসআইআর এটাকে কেন্দ্র করে 2026-এর নির্বাচনে তৃণমূল বিজেপি একটা সাবজেক্ট তৈরি করতে চাইছে যাতে এসআইআর এর ওপরেই নির্বাচনটা, বৈতরণীটা পার করানো যায়। তৃণমূল চাইছে তাদের যে ভোট ব্যাংক, ছাপ্পার ভোট ব্যাংক, মৃত ভোটারের ভোট ব্যাংক, এক্সপায়ার ভোটার, ট্রান্সফার ভোটার, যাদের নাম বাদ চলে যাওয়ার কথা তাদের বাদ না দিয়ে ডায়মন্ড হারবার মডেল, যে মডেলে 800-র ওপর বেশি বুথে 100% ভোট পোল হয়ে যায়, যে মডেলে ব্যালট পেপার খেয়ে ফেলতে হয়, যে মডেলে প্রয়াত সঙ্গীত শিল্পে ভোট দেয়, সেই মডেলটাকে বাঁচিয়ে রাখতে। তার ফলে তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে, যদিও সেটা নকল বিরোধিতা। এই রাজ্যে বিধানসভা আমরা তো বলেছিলাম যে যদি তৃণমূলের সৎ সাহস থাকে, মাননীয় মুখ্যমন্ত্রীর, এসআইআর এর বিরুদ্ধে যদি তৃণমূল সৎভাবে লড়াই করতে চায়, তাহলে বিধানসভায় এসআইআর বিরোধী বিল পাস করুন, বিধানসভার ভেতরে চর্চা করুন, সে বিষয়ে কোনো মন্তব্য নেই। আমরা সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশন চলো অভিযানের ডাক দিয়েছিলাম। সেখানে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ছিল না কে? না এই রাজ্যে তথাকথিত মুখ্যমন্ত্রীর ভাইপো বলতে পারেন, তৃণমূল কংগ্রেসের লোকসভার নাকি দলনেতা হয়েছেন, তিনি অ্যাবসেন্ট কেন? আমরা বিহার নির্বাচনে, প্রথমে তো বিহার দিয়ে শুরু করলো বিজেপি, সেই বিহারে এসআইআর এর বিরুদ্ধে সমস্ত ইন্ডিয়া ব্লকের দলগুলো একটা বড় সমাবেশের গ্যাদারিং করলাম। সেখানে সমস্ত দেশের বিজেপি বিরোধী সমস্ত সরকারের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হলেন। সেখানে তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রী কেন অ্যাবসেন্ট থাকলেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন না? কাকে পাঠালেন? একদম অপ্রাসঙ্গিক একজন লোকসভার সাংসদ ইউসুফ পাঠানকে। এতে প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর মধ্যে সম্পৃক্ত হয়েছে, বিজেপিকে কথা দিয়ে দিয়েছে যে এই রাজ্যে এসআইআর এর ক্ষেত্রে তারা কোনো রকম ডিস্টার্ব করবে না। তার জন্য আপনি যদি দেখেন, সরকার, রাজ্য সরকার সমস্ত তার ইনফ্রাস্ট্রাকচার এসআইআর এর পক্ষে ইনভলভ করেছে। আর বিজেপি এসআইআর
এসআইআর নিয়ে এত ঢাকঢোল পেটাচ্ছে এই কারণে, কারণ বিজেপি জানে যে এই রাজ্যে সংখ্যালঘু, প্রান্তিক, গরিব, পরিযায়ী, মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, যাদের ক্ষেত্রে ডকুমেন্টেশনটা একটু সমস্যা, যাদের দিন আনি দিন খেতে হয়, যারা প্র্যাকটিক্যালি পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করে, সেই অংশের মানুষকে তারা এই ভোটার তালিকা থেকে, ভোটের যে উৎসব, আপনি প্রথমেই উৎসবের শুভেচ্ছা জানালেন, তাদেরকে উৎসব থেকে বঞ্চিত করে রাখতে চায়। স্বাভাবিকভাবে তৃণমূল, বিজেপি এসআইআরটাকে পলিটিক্যাল এজেন্ডা বানিয়ে নির্বাচনে 5 বছরে 77টা বিজেপির এমপি এখন কোন এমএলএ এখন কোন জায়গায় দাঁড়িয়ে, 5 বছরে বিরোধী দল হিসেবে শুভেন্দু অধিকারী বিধানসভার ভেতরে গেরুয়া পতাকা, হিন্দুত্বের রাজনীতি, ধর্মের রাজনীতি, গীতা পাঠ ছাড়া আর কোন শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা বিধানসভার ভেতর তুলে ধরেছেন, তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। 5 বছরে রাজ্যের সরকার 5টাও চাকরি এসএসসি প্রাইমারি টেটে দিতে পেরেছে কিনা, 5 বছরে একটাও ধর্ষণ খুন তদন্তের কিনারা হয়েছে কিনা, 5 বছরে এই রাজ্যে অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, নার্সিং স্টাফ, বেকার যুবক, ফসলের দাম না পাওয়া কৃষক, সেসব নিয়ে বিধানসভার ভেতর কোনো আলোচনা হয়েছে কিনা, এই সমস্ত কিছু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই এসআইআরটাকে তৃণমূল, বিজেপি মূল হাতিয়ার করতে চাইছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি এই নির্বাচনটা শুধু এসআইআর এর উপর না, এসআইআর হোক, এর আগেও তো 2002-3 সাল নাগাদ যখন এই রিভিশন হয়েছে, তখন স্বাভাবিক নিয়মে বহু মৃত ভোটারের নাম বাদ গেছে। আমি আপনাকে একদম বামফ্রন্ট ক্ষমতা ছিল, এমনকি আমি আপনাকে বলি এর আগে যতবার এই ইন্টেনসিভ রিভিশন হয়েছে তার মধ্যে কিন্তু 2টো টার্মে বিজেপির সরকার ছিল, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, তারা ভূয়সী প্রশংসা করেছেন সেই সময় লেফট সরকারের, বাম সরকারের। তখন তো কই কেন্দ্র রাজ্য এই বোঝাপড়ার সংঘাত হয়নি, কোথাও তো আমাদের সঙ্গে বিজেপির নীতিগত চরম বিরোধিতা থাকা সত্ত্বেও একটা রিভিশন করবার ক্ষেত্রে তো কোনো সমস্যা তৈরি হয়নি। তাহলে আজকে কেন হচ্ছে? আজকে হচ্ছে এই কারণে, কারণ মোদী, অমিত শাহ এজেন্ডা ভিত্তিক এসআইআর করতে চাইছেন, আর তৃণমূল এজেন্ডা ভিত্তিক এসআইআর বিরোধী নাটক করে আসলে প্র্যাকটিক্যালি সংখ্যালঘু মানুষদের কাছে বিজেপিকে ভিলেন বানিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে পকেটে ভরতে চাইছে। কনস্ট্রাকটিভ বিরোধিতা এই রাজ্যে যেমন বিরোধী দল হিসেবে বিজেপি করেনি, তেমন গোটা দেশে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলও করে না। তাহলে তুমি সৈকত বলছো খয়রাতির যে রাজনীতি, অর্থাৎ ভান্ডার, একদম স্পষ্ট কথায় বলতে গেলে অন্যদিকে ধর্ম, এই দুটো ন্যারেটিভ হবে না, এসআইআরটাই মেন ন্যারেটিভ হবে। এটা তো সুস্থ স্বাভাবিক যে কোনো গণতান্ত্রিক দেশে, যে সভ্যতায় আমরা এগোতে চাই, প্রগতির পথে এগোতে চাই, বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনার কথা বলি, যেখানে আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভালো সমাজ, ভালো রাজ্য, ভালো দেশ দিতে চাই, যেখানে দুটো হাতে কাজ দিতে চাই, যেখানে ফসলের ন্যায্য মূল্য দিতে চাই, আমরা তো সবাই সেটাই চাইবো, আপনিও সেটা চাইবেন, দর্শকরাও সেটা চাইবে। কিন্তু আজকে দর্শক, আপনি, আমরা পাড়ার মোড়ে কি দেখছি? কালী ঠাকুরের গলা কাটা হচ্ছে, কালী ঠাকুর প্রিজন ভ্যানে উঠছে, সেটা নিয়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা। আচ্ছা, আমরা কি দেখছি? এসএসকেএম নাবালিকার একটা সরকারি হাসপাতালে, ঠিক এই পরের প্রশ্নটাই তোমায় সেটা করতাম, যে তোমাদের সময়ের মহিলা নিরাপত্তা আর তখন পরিবর্তন চাই বলে সবাই, আমি এই প্রশ্ন যারা এসেছেন তাদেরকেও করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এখন মহিলারা কতটা নিরাপদ? মানে শুধু নার্স, ডাক্তার বলে নয়, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আপনারা মনে থাকবে হয়তো 2 দিন আগেকার ঘটনা, একজন সাধারণ মহিলা, তাকে সেখানকার, সে নাকি চাঁদা তোলে, যেরকম অভিযোগ উঠে আসছে, তার এত বড় স্পর্ধা হয় কি করে? এটা 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 একটা ওপেন কোয়েশ্চেন আমরা রাখছি। বলো সৈকত। লাশ পোড়ানো কাউন্সিলর, আরজি করে যিনি ধর্ষিতা হয়েছে, সেই লেডি ডক্টরের লাশ পোড়ানো কাউন্সিলরকে মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী চেয়ারম্যান করে পুরস্কৃত করল। এই রাজ্যে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিলে 13 বছরের বাচ্চা মেয়ে থেকে 80 বছরের বৃদ্ধা, তাকে পুলিশ নোটিশ পাঠায়। গত সপ্তাহে পুজোর আগেও যে ডাক্তাররা প্রতিবাদী অভয়া মঞ্চ তৈরি করেছে, তাদেরকে হেয়ার স্ট্রিট থানা ডেকে পাঠিয়ে হেনস্থা করেছে। আসপাকুল্লা থেকে শুরু করে যে ডাক্তারি প্রতিবাদীরা, তাদেরকে দূরে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস লিখলে অশোকনগরের তৃণমূলের নেতা বলছে যে বাড়ির মা বোনেদের রেপ করে দেবো, তাপস পালের ট্র্যাডিশন। উদয়ন গুহ বলছে উই ওয়ান্ট জাস্টিস লেখা যাবে না। মাল পুরসভার তৃণমূলের কাউন্সিলর মহিলাদের নিয়ে হোটেলে তার শরীরে মালিশ করছে। মদন মিত্র, তার বিরুদ্ধে আইনজীবী পিয়ালি খুনের অভিযোগ আছে, তারপরেও সে টিকিট পেয়ে যায়। শওকত মোল্লা, সৌগত রায়, চন্দ্রিমা দেবী, শশী পাজারা একের পর এক মহিলা বিরোধী মন্তব্য করে পুনরায় পুরস্কৃত হয়ে এমএলএ টিকিট পায়। মহিলাদের চরিত্রের দোষ, পোশাকের অভ্যেস, রাত্রে বেরোবেন না, একটা মহিলা মুখ্যমন্ত্রী বলছে। কেন ইমাজিন 2025 সালে দাঁড়িয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে মহিলাদের রাত্রে বেরোবেন না আর কাজে যাবেন না। সেখানে দাঁড়িয়ে মহিলা নিরাপত্তা কোন জায়গায়, এ নিয়ে আর প্রশ্ন করবার কোনো অবকাশ রয়েছে? আলোচনা করবার কোনো অবকাশ রয়েছে? আমি বলছি কামদুনি 11 বার পিপি বদল করা হয়েছে ধর্ষকদের বাঁচাতে। এই রাজ্যে আমি আপনাকে বলছি একটা, মানে এসব বাদ দিন না, তৃণমূল ছাত্র পরিষদ
একটা ছাত্র সংগঠন যেখানে ছাত্র আন্দোলনের ও ক খ এবিসিডি শেখানো হয়, কলেজ ইউনিয়ন রুমের ভেতরে একটা তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সে তার সহকর্মী, বিরোধীদের নয়, সাধারণ মানুষ নয়, তৃণমূল ছাত্র পরিষদ করা একজন কর্মীকে তাকে রেপ করছে, বলছে আমার সঙ্গে শুতে হবে, নাহলে তোকে আমি নেত্রী করবো না, জিজ্ঞেস করবো না। তার মানে এই যে শাসক দলের ন্যারেটিভ, দেখুন শাসক দলের দায়ভার তো সব থেকে বেশি, মহিলা মুখ্যমন্ত্রীর তো দায়ভার সব থেকে বেশি। তিনি একটা উদাহরণ তৈরি করবেন, একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। তা না করে যদি ধর্ষকদের আড়াল করবার চেষ্টা হয়, ধর্ষিতার পরিবারের প্রতি সুবিচার না করা হয়, ধর্ষিতার মায়ের কপাল ফাটিয়ে দেওয়া হয় পুলিশ দিয়ে, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। নারী নিরাপত্তার ইস্যুটাই তো এই রাজ্যের সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে দুর্ভাগ্যজনকভাবে, স্বাধীনতার পর যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী ক্ষমতায় রয়েছেন। স্বাভাবিকভাবে লক্ষ্মীর ভান্ডার, আপনি যে বলছেন না ভান্ডার দান খয়রাতি, না আমরা বলছি না, আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার থাকুক, কিন্তু লক্ষ্মীর নিরাপত্তা থাকলে তারপর তো ভান্ডার। কন্যা যদি স্ত্রী থাকে, কন্যার যদি ইজ্জত থাকে, তারপর তো কন্যাশ্রী। যদি মেয়েটি সাইকেল পড়ে রাত্রে বাড়ি ফিরতে পারে টিউশন থেকে, তবেই তো সবুজ সাথী। এই জায়গায় 100% সহমত সৈকত। এখানে ঠিক যেহেতু তুমি এই প্রসঙ্গ তুললে, আমি বলি, আজকে আমি অন্য অনুষ্ঠানেও বলেছি, শাসকের ন্যারেটিভ উল্টে গিয়ে বিরোধী ন্যারেটিভ হয়ে গেছে, বিরোধী ন্যারেটিভ উল্টে গিয়ে শাসকের হয়ে গেছে। শুভেন্দুবাবু বলছেন 2,500 টাকা হয়ে যাবে, 500 টাকায় গ্যাস দেবো। তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী বলছেন আমি মন্দির করে দেবো, একই তো মডেল, মহাকাল মন্দির। না, এটা ওই উল্টে গেল, রিভার্স হয়ে গেল। আমি আগের অনুষ্ঠানেও বলেছি, তৃণমূল মুখপাত্রকে জিজ্ঞেস করেছিলাম। আমি আপনাকে বলছি এটা রিভার্স মডেল না, এটা সেম মডেল, এটাই আরএসএস এর মডেল। আরএসএস এর দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী একই স্টাইলে রাজনীতি করছে। রাম মন্দির, জগন্নাথ মন্দির, রাম মন্দির, মহাকাল মন্দির, বাবরি মসজিদ, রাম মন্দির। যত বেশি করে জগন্নাথ মন্দির হবে, মহাকাল মন্দির হবে, তত বেশি করে তো মসজিদের আওয়াজ উঠবে। অলরেডি উঠেছে, দীঘায় মসজিদ করতে হবে। অলরেডি মুর্শিদাবাদের হুমায়ুন এমএলএ তৃণমূলের বলেছে বাবরি মসজিদ করবো। দেখো এইটা হচ্ছে ন্যারেটিভ। বলছে আমি তৃণমূলকে 10-এ নামিয়ে দেবো, 20 থেকে 10-এ। আমি আপনাকে বলছি হুমায়ুন কবিররা, আচ্ছা 19-এ যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, তিনি এখন তৃণমূলের সব দল ঘোরা হয়ে গেছে, সব না, বাম দল করা হয়নি, এটা গুলিয়ে দিলে হবে। তাই কি কোনোদিন শুনুন, বামপন্থী দলে নো এন্ট্রি বোর্ড লাগানো এই চোরেদের জন্য, গুন্ডাদের জন্য, সমাজ বিরোধীদের জন্য। তৃণমূল বিজেপির জন্য এই হুমায়ুন কবির, আচ্ছেলাল যাদবরা আজকে এই ফুল আর ওই ফুল করে বেড়াতে পারে। তৃণমূল বিজেপির জন্য শোভন, কানন শোভন, জল মেয়র, চোর মেয়র, যিনি তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার তৃণমূল হয়ে যেতে পারেন। রাজীব বন্দ্যোপাধ্যায় চোর নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি থেকে আবার তৃণমূল হয়ে যেতে পারেন। আপনি বুঝতেই পারবেন না, আপনি আজকে আলোচনা করছেন, আপনি ভাবুন কোথায় তাকে দায়িত্ব দেওয়া হলো শোভন বাবুকে, এনকেডিএ মানে কি, যেখানে ওই ইট বালি সিমেন্টের ব্যবসাটা ভালোভাবে করা যাবে। গত সপ্তাহে আপনি দেখেছেন উত্তরপাড়ার আচ্ছেলাল যাদব, উত্তরপাড়ার যিনি তৃণমূলের মেয়র না চেয়ারম্যান না কি সব পদে রয়েছেন, অর্জুন সিংয়ের সঙ্গে মিটিং করছে না। মেলাতে পারবেন, আলাদা করতে পারবেন এদেরকে? আমি বলছি এটাই মডেল। দিলীপ বাবু অজান্তে হোক জ্ঞানত হোক, দিলীপ বাবু সৎসাহস আছে, কিছু কথা স্পষ্টভাবে বলে ফেলেছেন যে আমি কেন যাব না জগন্নাথ মন্দির উদ্বোধনে। আরএসএস তো চায় যত বেশি করে মন্দির হবে তত ভালো। এটাই তো আরএসএস এর ন্যারেটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দুর্গা এই কারণে, পাড়ায় পাড়ায় মন্দির হবে, পাড়ায় পাড়ায় ধর্মচর্চা হবে। আরএসএস, আপনি খেয়াল করে দেখুন, এখানে লক্ষ্মীর ভান্ডার, ওখানে বেটি পড়াও বেটি বাঁচাও। ওখানে বালেশ্বরে মেয়ে সুইসাইড করছে কেরোসিন ঢেলে, বলছে সরকার কোনো ব্যবস্থা নেয়নি, তখন বিজেপি চুপ। আর এখানে দুর্গাপুরের বেড়া সড়ক। আবার এখানে উল্টোটা দেখুন, গতকালকে বেঙ্গালুরুতে আমাদের এক বাংলার মেয়ে ধর্ষিতা হয়ে গেলেন, তৃণমূল একদম নিশ্চুপ, কোনো কথা বলছে না। অথচ হাতরাস উন্নাও মডেলের সঙ্গে আপনি একদম পাই টু পাই মিল পাবেন হাঁসখালি কামদুনি মডেলের, বকটি মডেল, একই মডেল। অভিযোগ করলে তোমাকে মেরে ফেলবো, তোমার পরিবারকে মেরে ফেলবো। এই যে মহিলাদের নিয়ে সেন্টিমেন্টটাকে নিয়ে গেম খেলা, ভোট আসবে কে বলবে 2,500, কে বলবে 3,000, কে বলবে 6,000। আমরা বামপন্থীরা পাল্টা ন্যারেটিভ বলছি, আমরা বলছি 2,500 হোক, 3,000 হোক, 6,000 হোক, সব থাকবে, কিন্তু তার বাইরে লক্ষ্মীর নিরাপত্তা চাই। তার বাইরে যে যার ধর্ম সে তার মতন করে স্বাধীনভাবে পালন করতে পারে। কোনো সংখ্যালঘু মানুষকে দাড়ি রাখার অপরাধে মার খেতে হবে না, গরু নিয়ে ব্যবসা করবার অপরাধে মার খেতে হবে না, ধর্মপ্রাণ কোনো সন্ন্যাসীকে তাকে মার খেতে হবে না। কোথাও কালী ঠাকুরের আপনি 34 বছর একটা উদাহরণ দেখান, কোথাও কালী ঠাকুরের মূর্তি এবং গলা কাটা পাওয়া গেছে। ভোট যত আসবে তত বেশি করে আরএসএস এর ন্যারেটিভ তৈরি হবে। মুসলমান এলাকায় কোথাও মসজিদে আক্রমণ করে দেওয়া হবে, হিন্দু এলাকায় কোথাও দুর্গা ঠাকুর কালী ঠাকুরের প্রতিমা ভেঙে দেওয়া হবে। কে ধরা পড়ছে? কোনো একটা জায়গায় তুমি রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত পাচ্ছ না। দেখুন, আমরা বামপন্থীরা নীতিগতভাবে রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে। আমরা মনে করি মানুষ তার মতন করে ভোট দিক। কোনো সভ্যতায় রাষ্ট্রপতির শাসনের মতন একটা অটোক্রেটিক শাসন, এইটা আমরা সমর্থন করি না। সৈন্যবাহিনী, সেনাবাহিনীর আন্ডারে কোনো একজন সরকারের ব্যুরোক্রেটের আন্ডারে নির্বাচন হওয়া মানে
সেখানে আপনার যে স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ থাকে না সেই সেটা। পরিবেশ থাকে না। না। আপনার স্মরণে থাকা উচিত এই পশ্চিমবাংলার মাটিতে বারে বারে যুক্তফ্রন্ট হয়েছে, বারে বারে যুক্তফ্রন্ট বেড়েছে, মানুষ কিন্তু সঠিকভাবে সঠিক রাস্তা বেছে নিয়ে ৭৭-এ স্থায়ী বামফ্রন্ট তৈরি করেছে। এই রাজ্যের বাংলার মানুষ স্বাধীন চেতা, মুক্তমনা। এখানে দাঁড়িয়ে বিজেপি যে পরিকল্পনায় ঘোড়া কেনা বেচা করে সরকার করা, রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ভোট করা, এইগুলো যত বেশি করবে বিজেপি মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। আর বিজেপির তো এখানে মেজরিটির আসন দরকার নেই। আমি আপনাকে বলছি, আপনি খুঁজেও পাবেন না অলরেডি তৃণমূলের মতন কত বেশি ওই বাগনানের তৃণমূলের যে এমএলএ রাজা সেন, অরুণাভ সেন, বিজেপির লোক, আরএসএস এর লোক, রামনবমীতে অস্ত্র হাতে প্রথম মিছিল করেছে, বসে আছে। সাধন পান্ডের পরিবার প্রথম হনুমান মূর্তি বসিয়েছে কলকাতায়, আরএসএস এর লোক বসে রয়েছে। একজন আপনি দায়িত্ব আচ্ছালাল যাদব, শোভন বাবু, রাজীব বাবু, শুভেন্দু অধিকারী, এদেরকে আপনি আলাদা করতে পারবেন না। কতগুলো এমএলএ বিজেপির অলরেডি তৃণমূলের এমএলএ হয়ে বসে রয়েছে। মানে বিজেপি ছত্রবেশী MLA বলছো তুমি? একদম একদম। আমি আপনাকে বলছি, বিস্ফোরক সৈকত কি একদম। বলছেন? আমি আপনাকে বলছি আরএসএস এর ন্যারেটিভ অনুযায়ী তৃণমূলের ভেতরে বিজেপির লোক বসে আছে এমএলএ হয়ে, তাই বলছো তুমি? তৃণমূলের জোড়া ফুলের প্রতীকটা কে ঠিক করে দিয়েছে? আপনার মনে করে দেখুন, প্রথম একটা সিঙ্গেল ফুল, পদ্ম ফুল। গোটা দেশ ঘুরে বেড়ান, কোথায় জোড়া ফুল ছিল, কোথায় একটা ফুলের বাইরে দুটো ফুল ছিল। আরএসএস বললো যে একটা ফুল দিয়ে আমি পশ্চিমবাংলায় হিন্দুত্বের রাজনীতি করতে পারবো না, ধর্মের দাঙ্গার রাজনীতি আনতে পারবো না, অতএব আরেকটা ডবল ফুল নামিয়ে দাও। 98 সালে বিজেপির পয়সায় তৈরি হওয়া তৃণমূল সিম্বল কি হবে সেটাও বিজেপি আরএসএস এর ন্যারেটিভ। 11 সালে আরএসএস এর দুর্গা, 11-র পর 16 সালে আরএসএস বিজেপিকে নামিয়ে দিল মার্কেটে, ভোট কেটে বাম কংগ্রেসকে দুর্বল করে দাও। এটাই আরএসএস এর দুর্গার কাজ। বাংলা মুক্তমনা, ধর্মনিরপেক্ষ, লালন চৈতন্যর মাটি। এখানে এত সহজে ধর্মের বীজ বাষ্প পোতা যাবে না। তার জন্য একটা মিড টার্মে আপনি খেলার সময় দেখবেন কোন একটা প্লেয়ার ভালো খেলতে না পারলে তাকে তুলে নিয়ে মাঝখানে একটা সাপ্লিমেন্ট প্লেয়ার নামিয়ে দেওয়া হয়। কোচ কিন্তু একটাই, আরএসএস। 11 ঠিক করছে আরএসএস। না হলে আপনি বলুন, মোহন ভাগবত এখানে 3 দিন ধরে অনুষ্ঠান করে চলে যায়, এখানে আরএসএস এর এতগুলো স্কুল সংখ্যা বৃদ্ধি পায়, মমতা বন্দ্যোপাধ্যায় এত হিজাব করে মাথায় ঘোমটা টেনে এত মুসলমান দরদির অভিনয় করেন, একটাও মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দিয়েছেন? একটাও মাদ্রাসা এডেড শিক্ষকদের বেতনকে পার্মানেন্ট করেছেন? পার্মানেন্ট যে তার বেতন কাঠামো তার মধ্যে এনেছেন? একটাও মুসলমান ছেলেদের পাবলিক সার্ভিস কমিশনের প্রফেসর রিক্রুটমেন্ট করেছেন? আমি আপনাকে লিস্ট ধরে দেখিয়ে দেবো, 2021-এর পর দুটো পিএসসি রিক্রুটমেন্টে সবগুলো হিন্দু ছেলে মাদ্রাসায় চাকরি পেয়েছে। সংখ্যালঘু ছেলে খুন হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, তৃণমূল করছে, তারপরেও খুন হয়ে যাচ্ছে। এই যে আমরা বারবার বলি মুর্শিদাবাদের দাঙ্গা, বাচ্চা বাচ্চা মুসলমান ছেলেদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর যারা তৃণমূলের মাস্টার মাইন্ড, যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, তারা বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, হুমায়ুন কবিররা মার্কেটে এলে হাওয়া গরম করবে, তৃণমূলকে কমিয়ে দেবো, তৃণমূলকে শাস্তি করে দেবো। আসলে ওটাই ন্যারেটিভ। নিজেদের মধ্যে একটা ছদ্ম বিরোধী তৈরি করে দাও। এই যে আপনারা মাঝে মাঝে চালান পিসি ভাইপোর গন্ডগোল, পিসি ভাইপোর গন্ডগোল, এই শুভেন্দু অধিকারী এই করে দিচ্ছে, ওই করে দিচ্ছে। কি হচ্ছে? 21 থেকে 25 একবারও পিসি ভাইপোর বাড়িতে একটা ইডি সিবিআই নোটিশ গেছে? একবারও শুভেন্দু অধিকারীর বাড়িতে একটাও নোটিশ গেছে? আপনি যখন আলোচনা করছেন 24 ঘন্টা আগে হাইকোর্ট তার রক্ষা কবচ তুলে নিয়েছে। সৎসাহস আছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গিয়ে অ্যারেস্ট করা? সৎসাহস আছে বিজেপির অমিত শাহ পুলিশের ইডি সিবিআই আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করার? আপনিও জানেন, গোটা রাজ্যের মানুষ জানে এসএসসি চাকরি বিক্রি হয়েছে। আর চাকরিগুলো বিক্রি করলো কে? দালালিটা করলো কে? টাকাগুলো কামালো কে? প্রশান্ত কিশোরকে 500 কোটি টাকা দিল কে? কোথা থেকে ভাইপোর একজন লোকসভার এমপির বাড়িতে কোটি টাকা ঝাড়বাতি চলে? কোথা থেকে 11টা প্লট গরিব চা দোকানকে উচ্ছেদ করে একটা পাড়ার একটা পরিবারের দখলে চলে যায়? কেউ কিছু জানে না। 18টা পেট্রোল পাম্পের মালিক কাঁথির একটা পরিবার কি করে হয়? কেউ কিছু জানে না। তাহলে কে করবে? ইডি সিবিআই করবে, কেন্দ্রের সরকার তাদের। বেশ বেশ, এর ব্যাখ্যা মানুষ নিশ্চয়ই এই পর্ব দেখার পর দেবেন। এবার সৈকত, তুমি এবার একটু তোমার জেলায় আমরা যদি যাই, পূর্ব মেদিনীপুর থেকে পটাশপুর থেকে কিন্তু 2021 সালে সৈকত গিরি কন্টেস্ট করেছিল বামফ্রন্টের হয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই বলেছেন এখানে এসে যে গ্রামীণ ভোট ব্যাংক হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাসেট, বিশেষ করে মহিলা ভোট ব্যাংক। তো এইবার 2026-এও কি তাই থাকছে? বিশেষ করে পূর্ব মেদিনীপুর, যেখানে শুভেন্দু অধিকারীর গড় বলা যায়। আবার সেখান থেকে শুরু করি। দেখুন, এই জগন্নাথ মন্দির করবার পর বা এই শুভেন্দু মমতা শুভেন্দু অভিষেক এই বাইনারি করবার পর পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের একটা অংশ, আমি যদি ভুল না করি, আপনার সঙ্গে এই আলোচনার হয়তো আর মাসখানেকের মধ্যেই আবার তৃণমূলের এক প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমএলএ বিজেপিতে যোগদান করবে। তৃণমূলের একজন একদম একদম, আমি নাম ধরে বলে দিচ্ছি, সৌমেন মহাপাত্র। অলরেডি বিজেপির জামাটা ভেতরে পরা রয়েছে, শুধুমাত্র সামনে তৃণমূলের এমএলএ জামাটা গায়ে জড়িয়ে রেখেছেন। একদিন বোতাম খুলবেন, ভেতর থেকে বিজেপিতে জয়েন করবে একদম। আচ্ছা, এবার আমি আপনাকে বলছি, এই যে ইকুয়েশন আপনারা বারবার বলেন না কোন সমীকরণ কোন জায়গায় দাঁড়িয়ে, লড়াইটা কার সঙ্গে কার হচ্ছে? লড়াইটা তো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার লড়াই হচ্ছে।
সৌমেনবাবু তৃণমূল করতেন, প্রাক্তন মন্ত্রী ডাক সাইডের নেতা বিজেপি হয়ে যাবেন। ইকুয়েশন আপনি কি করে মেলাবেন? 21-এর আগে অমিত শাহ হেলিকপ্টার নামতে দেয়নি যে শুভেন্দু অধিকারী, সে এখন বিজেপির নাম্বার 1 নেতা। কত দিনের ডিফারেন্স? 5 বছর। আপনি যে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের মাতব্বররা 11 সালের পর 14 সালের পর হাজার হাজার বামপন্থী কর্মী সমর্থকদের ঘরবাড়ি ভাঙলো, হাজার হাজার লক্ষ লক্ষ বামপন্থী কর্মী সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসালো, পুকুরে বিষ দিয়ে দিল, ফসল লুট করে গেল, বাড়িঘর আগুন জ্বালিয়ে দিল, আজকে তারাই বিজেপির নেতা হয়ে তৃণমূলের হিংসার বিরুদ্ধে কথা বলে। আমি নাম ধরে বলতে পারি, ভগবানপুরের যিনি বিজেপির এমএলএ রবিবাবু, ইনি তো মানে হারমাত বাহিনীর নেতা ছিলেন। এই যে মেঘনাথ বাবু নন্দীগ্রামে, এনারাই তো নন্দীগ্রামে চটিপড়া পুলিশের নাম করে বামপন্থীদের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন। স্বাভাবিকভাবে ইকুয়েশন আপনাদের সংবাদ মাধ্যমের নজরে মনে হতে পারে যে রাজনৈতিক নেতারা ব্যক্তিকেন্দ্রিক, তাদের পরিবার কেন্দ্রিক, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জামা পাল্টে একটা পরিবেশ তৈরি করছেন। এতে আমাদের মনে হচ্ছে যে তৃণমূল বিজেপি একই টিমের হয়ে মেদিনীপুরে অধিকারীগড়কে বাঁচিয়ে রাখবেন, ঠিক যেমন অধিকারী পরিবার দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাম্রাজ্যকে গোটা রাজ্যে বাঁচিয়ে রাখবে। পটাশপুর, যেখান থেকে তুমি কন্টেস্ট করেছিলে, দেখুন পটাশপুরের মানুষ সচেতন। কেলেঘাই নদীর পাড়ে একটা ছোট্ট গ্রামীণ এলাকা, একটাও পুরসভা নেই। প্রতি বছর বন্যা হয়, ত্রাণ লুট হয়, কোনো কোনো সময় বন্যা না হলে তাকে বাঁধ ভেঙে বন্যা করানো হয় যাতে ত্রাণের টাকা নয়ছয় করানো যায়। মানুষ কষ্ট পায়, মানুষ ভুক্তভোগী হয়, কিন্তু গ্রামের মানুষ তো সহজ সরল, বিশ্বাস করে ফেলে। বিশ্বাসের বাঁধ একদিন ভাঙে, একদিন না একদিন নিশ্চিতভাবে এই সরকারের বিরুদ্ধে তাদের স্ট্যান্ড হবে, অধিকারী পরিবারের বিরুদ্ধে স্ট্যান্ড হবে। পটাশপুরের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের যিনি জেলার সভাধিপতি, তিনি ওখানকার বিধায়ক। স্বাভাবিকভাবে জেলা পরিষদের কি পারফরমেন্স পটাশপুরের মানুষ নজরে রেখেছে। কেলেগাঁয়ে স্থায়ী বাঁধ হয়নি, বাঁধ মেরামতির কাজ হয়নি। পটাশপুরে একটা মহিলা কলেজ নেই, একটা সরকারি বাস স্ট্যান্ড নেই। পূর্ব মেদিনীপুরে মাদুর শিল্প বিখ্যাত, মাদুর শিল্পের কোনো কাজ হয়নি। কেন্দ্রে অধিকারী পরিবারের এমপি, কাজু ব্যবসার নিয়ে কথা বলা উচিত ছিল, মাদুর ব্যবসা নিয়ে কথা বলা উচিত ছিল, সামুদ্রিক বন্দর নিয়ে কথা বলা উচিত ছিল, কেমিক্যাল হাব নিয়ে কথা বলা উচিত ছিল, পেটুয়াঘাট মৎস্যবন্দর নিয়ে কথা বলা উচিত ছিল। সেগুলো নিয়ে কোনো কথা বলেননি। ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ করবার যে সরকারি পরিকল্পনা, সেটা নিয়ে কথা হয়নি। কেলেগাঁই মাস্টার প্ল্যান বন্ধ, ঘাটাল মাস্টার প্ল্যান ধুকি ধুকি করে চলছে। ভোট আসে, দেব মমতা শুভেন্দুদের মনে পড়ে ঘাটাল বলে কোনো একটা মাস্টার প্ল্যান আছে। আমরা ওই গুরুদাস দাসগুপ্ত বাম আমলে, গীতা মুখার্জির আমলে যা কাজ হয়েছে, তারপরে একটা ইটের গাঁথনি ঘাটালে হয়নি। বাম সরকার যাওয়ার পরে একটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে একটা নদীর ধারে বাঁধ মেরামতি হয়নি। এখন স্বাভাবিকভাবে মেদিনীপুরে আপাত দৃষ্টিতে অধিকারী পরিবারকে বাঁচিয়ে রাখার ঠেকা তৃণমূল নেবে, গোটা রাজ্যে তৃণমূলকে বাঁচিয়ে রাখার ঠেকা অধিকারী পরিবার নেবে। আপনারা শুনলেন, আপনারা জানলেন, দেখলেন, এবং নিশ্চয়ই এটা নিয়ে আপনাদের যা যা বলার আপনারা কমেন্টে বলবেন। সেক্ষেত্রে পরবর্তী যে টপিকে আসবো সেটা হচ্ছে যে অন্যান্য জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে যা পশ্চিম পূর্ব মেদিনীপুর নিয়ে আপনারা শুনলেন ব্যাখ্যা, শহর এবং গ্রাম এই যে ফারাকটা আমি তোমায় জিজ্ঞেস করলাম, এটা কি এবারও ইনট্যাক্ট থাকবে? মানে এখনও কি সেই ক্ষয়রাতির ওপরেই মানুষ বিশ্বাস করে, যেটা 5 বছর আগে করেছিল, এত মহিলা নিরাপত্তা থেকে, আর্জিকর থেকে, দুর্নীতি থেকে এত অভিযোগ, এটা কি ইনট্যাক্ট থাকবে বলে মনে করছো? দেখুন, আসলে বিষয়টা হচ্ছে গ্রাম শহর বিষয় নয়, বিষয়টা হচ্ছে সরকার বিরোধী যে জনমত, তাকে স্প্লিট করে দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে বিভাজিত করা হচ্ছে। একটা নির্দিষ্ট ধর্মীয় রাজনীতির কথা বলে সরকার বিরোধিতার যে রাজনীতি, তাতে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। তার ফলে সেই অ্যাডভান্টেজ শাসক দল তৃণমূল পাচ্ছে। যেদিন এই ধর্মের রাজনীতি থাকবে না, যেদিন ইস্যুভিত্তিক রাজনীতির কথা উঠবে, দুর্নীতি, নারী নিরাপত্তা, কর্মসংস্থান, এই সমস্ত বিষয়ে রাজনীতি হবে, সেদিন এই সরকার 2 মিনিটও টিকতে পারবে না। আমরা তাই বারে বারে বলি, যতক্ষণ আছে পদ্মফুল ততক্ষণ সরকারে থাকবে জোড়া ফুল। যেদিন পদ্মফুল মুছে যাবে, সেদিন জোড়া ফুল থাকবে না। ওই গ্রামের দিকে আমাদের বামপন্থী কর্মীরা অনেকে মজা করে বলে যে কাস্তে দিয়ে ঘাসটা কেটে দিতে হবে, দিলে গরু আর বিচরণ করতে পারবে না। আসলে আরএসএস বিজেপির মাটি তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাটি তৈরি করে দিয়েছেন। হিন্দু মুসলমান ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি, তার অ্যাডভান্টেজ নিচ্ছে তৃণমূল, আর তার অ্যাডভান্টেজ আবার কোথাও কোথাও পাচ্ছে বিজেপি। যদি না পেতো অ্যাডভান্টেজ, তাহলে মুকুল রায়ের মতন লোক কৃষ্ণনগরে এত ভোটে জিতে এখন 5 বছর কমায় চলে যেত না। যদি অ্যাডভান্টেজ তৃণমূল না পেতো, তাহলে তৃণমূলের নাম না জানা অপরাধী, সমাজবিরোধী, বোমবাদা নেতারা সব শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে হাজার হাজার ভোটে জিততো না। একে অপরের সেফটি ভালভের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গ্রামের মানুষ প্রতিদিনকার অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝছে। প্রতিদিন সকালবেলা লোকাল বাস স্ট্যান্ড, স্টেশনগুলোতে হাজার হাজার বেকার যুবক মানুষ, পরিযায়ী শ্রমিক, তারা দাঁড়িয়ে থাকে কাজের অপেক্ষায়। এই নির্বাচনে নিশ্চিতভাবে তারা সরকারি প্রকল্পের নিরাপত্তা যেদিন সুনিশ্চিত করে ফেলতে পারবে, জানতে পারবে যে সরকার বদলালে ওই ভান্ডারগুলো বন্ধ হবে না, সেদিন তারা সরকারের বিরুদ্ধে জনমত দেবে। যেদিন ধর্মের বাইরে বেরিয়ে ইস্যুভিত্তিক ভোট হবে, তারা নিশ্চিতভাবে এই ধর্মনিরপেক্ষ যে বাংলার ঐতিহ্য, তাকে বজায় রেখে ধর্মের রাজনীতিকে বিসর্জন করবে। শেষ প্রশ্ন করবো, আমাদের সময় প্রায় শেষ। বামফ্রন্টের কি স্ট্যান্ড হবে 2026-এ? তোমরা কি একা লড়বে,
না কংগ্রেসের হাত আবার ধরবে কি হতে না, যাচ্ছে? দেখুন, আর তার সাথে একটা টাফ কোয়েশ্চেন, 294কে একটু ভাগ করো, কে কটা পেতে পারে? দেখুন, প্রথমত আমি বলছি, আমি আগে থেকে কোনো অ্যাজামশন করবো না। এগুলো তৃণমূল বিজেপি বলতে পারে যে বিরোধী শূন্য, বিজেপি বলে তৃণমূল শূন্য হয়ে যাবে, তৃণমূল বলছে বিজেপি শূন্য হয়ে যাবে। তোমার জিজ্ঞেস করলাম। আমরা যে মহাশূন্য বলেছেন তো। একদম। আমরা চাই উত্তরবঙ্গে এই বন্যা বিধ্বস্ত এলাকায় ওই গরিব প্রান্তিক মানুষদের কাছে সরকার থাকুক। সরকার যখন নেই আমরা আছি। যখন 21-এর রেজাল্ট বেরোচ্ছে, আমরা যখন শূন্য হয়ে গেছি, সবুজ আবির উঠছে চারিদিকে, খেলা হবে, গান বাজছে, তখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে রেড ভলেন্টিয়াররা অক্সিজেনের নল দিচ্ছে। অসুস্থ যে রাজনীতি, যা শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা করে ফেলেছেন, হিন্দু না মুসলমান, চোর, চিটিংবাজ, গুন্ডা, ধর্ষক, তারা দাপিয়ে বেড়াচ্ছে কলকাতা থেকে গ্রাম, একটা অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন। আইনের শাসন নেই, মমতার শাসন চলছে। শুভেন্দু অধিকারীরা সেই আইনের শাসনকে ফিরিয়ে আনতে চায় না, তারা আরেক ইউপির গুন্ডারাজকে ফিরিয়ে আনতে চায়। এর মাঝখানে দাঁড়িয়ে এই অসুস্থ সমাজে আমরা অক্সিজেন সিলিন্ডারের মতন করে একটা সেফটি ভালভ রাখতে চাই, যাতে সুস্থ সমাজ তৈরি হয়, দুটো হাতে কাজ থাকে, পেটে ভাত থাকে, বেকারদের খাম যায় বাড়িতে, এসএসসির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, প্রাইমারি চাকরি হয়, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা যাতে বেতন পায় নির্দিষ্ট সময়ে। একটা অসুস্থ সমাজের মধ্যে সুস্থ সমাজ গড়ে তোলবার যে দায়ভার আমাদের, আরজি করের নির্যাতিতার কান্নার আওয়াজ বলুন, কিংবা আনিস খানের বিচারের দাবি বলুন, উলবেড়িয়াটা তুমি স্কিপ করে গেলে। না না, উলবেড়িয়া একদম, উলবেড়িয়া শুধু নয়, আমি বলছি গোটা রাজ্য জুড়ে অসংখ্য ঘটনা। মানুষ আজকে ভালো নেই, সেই ভালো না থাকার পরিসরে একরাশ মুক্ত বাতাস এই 26-এর নির্বাচনে আবার বামপন্থীরা এক ঝাঁক রেড ভলেন্টিয়ারদের রাস্তায় নামাবে, যারা নিশ্চিতভাবে বিপদের সময় মানুষকে আহ্বান করবে, ডান দিক ছেড়ে বাম দিকে আসুন, বাম দিক থেকে। অপ্রাসঙ্গিক নয় বলছো? আমরা যদি অপ্রাসঙ্গিক হতাম, সজল ঘোষকে বলতে হতো না যে সিপিএম বিছুটি পাতা। আমরা যদি অপ্রাসঙ্গিক হতাম, উদয়ন গুহ থেকে শুরু করে, সৌগত রায় থেকে শুরু করে, কুণাল ঘোষদের প্রতিদিন সকাল বিকাল ফেসবুকে পাতার পর পাতা নষ্ট করতে হতো না এই লাল ঝান্ডাদের, বামপন্থীদের নিয়ে। আমরা অপ্রাসঙ্গিক কোনো কালে ছিলাম না বলেই এই রাজ্যের তৃণমূল বিজেপি ধর্মের রাজনীতিটা করে যাচ্ছে। কারণ তারা, যারা ধর্মের ব্যবসা করে, যারা রাজনীতিকে চোর গুন্ডা বদমাইশদের আশ্রয়স্থল বানাতে চায়, তারা জানে যে ধর্মনিরপেক্ষ রাজনীতি কতটা ভয়ঙ্কর। তারা জানে অন্ন বস্ত্র বাসস্থানের রাজনীতি, ইস্যুভিত্তিক রাজনীতিটা কতটা ভয়ঙ্কর। তারা জানে রাজনীতিতে শিক্ষিত বেকার যুবকদের, যারা প্রতিবাদী চরিত্র, তাদের প্রাসঙ্গিক হওয়াটা কতটা ভয়ঙ্কর। তাই বামপন্থীদের লালেদের ভয় পায়। লাল দেখলে ভয় পায় তারা, যারা সমাজ বিরোধী। কংগ্রেস কি থাকবে সাথে? না, দেখুন, আমরা সুবিধাবাদী কর্পোরেট রাজনীতির বাইনারিতে থাকতে চাই না। তৃণমূল বিজেপির বিরুদ্ধে যারা যারা থাকবে তারা আসবে, যারা যারা থাকতে চাইবে না তারা আসবে না। আমরা একটা নির্দিষ্ট নীতির পক্ষে দাঁড়িয়ে রয়েছি। তৃণমূল বিজেপি বিরোধী দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে, দাঙ্গাবাজ রাজনীতির বিরুদ্ধে একটা বিকল্প বাংলা গড়ে তুলতে হবে, যে বাংলায় মাঝরাত্রে মেয়েটি কাজে বেরোতে পারবে, যে বাংলায় একটা বেকার ছেলে এসএসসি প্রাইমারি স্বপ্ন দেখতে পারবে, যে রাজ্যে আপনাকে এই প্রশ্নটা করতে হবে না যে এই রাজ্যে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোন জায়গায়, নারী নিরাপত্তা কোন জায়গায়। আমরা সেই বাংলা গড়তে চাই, সেখানে কংগ্রেস, আইএসএফ, আপনি, আমি, যে কেউ আমাদের সঙ্গে আসতে পারে। আমাদের পথ চলা নিরন্তর। সৈকত, অনেক ধন্যবাদ তোমার সময়ের জন্য। আপনারা শুনলেন আজকে কিন্তু বামফ্রন্টের মুখপাত্র এবং সিপিআই নেতা, তরুণ নেতা সৈকত কিরি আপনাদেরকে একদম পরিষ্কার বুঝিয়ে দিলেন বামফ্রন্টের কি স্ট্যান্ড 2026-এ, এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু কি এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। গণতন্ত্র শেষ কথা, আপনারা বলবেন, মানুষ বলবেন। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।